এখানে আজকে রেওয়ামিল পড়া ছিল তাই না? আচ্ছা, বলছে মৌচাক ট্রেডার্সে 2022 সালের 31শে ডিসেম্বর তারিখের খতিয়ান উল্লেখগুলো নিম্নরূপ। কি বলছে? ক্রয় 40,000 টাকা, ওকে, প্রাপ্য বিল 10,000 টাকা, আর ক্রয় খতিয়ানের জের কত? 30,000 টাকা, বিজ্ঞাপন খরচ কত? 5,000 টাকা, আর মূলধন কত? 70,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য কত? 10,000 টাকা, 10% বন্ধকি ঋণ কত? 10,000 টাকা, সমাপনী মজুত পণ্য কত? 20,000 টাকা, বকেয়া বেতন কত? 10,000 টাকা, বিক্রয় 80,000, প্রারম্ভিক হাতে নগদ কত? 10,000, অগ্রিম ভাড়া কত? 10,000, এবং 10% বিনিয়োগ 75,000 টাকা, ব্যাংক জমা কত? 50,000 টাকা। কথাটা বুঝবা মিন্নাজ? এখানে আমাকে বলছে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করা। আচ্ছা, আমরা কি জানি রেওয়া মিলে কোনগুলো অন্তর্ভুক্ত হয় না? স্যার, আমরা এখানে আমরা জানি সমাপনী মজুত পণ্য এবং প্রারম্ভিক হাতে নগদ রেওয়া মিলে অন্তর্গত হয় না। তাহলে কোনটা কোনটা হয় না দেখি তো। দেখি এখানে কোনটা আছে। এই যে প্রারম্ভিক হাতে না মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য কত? না, প্রারম্ভিক মজুত পণ্য না, সরি, প্রারম্ভিক হাতে নগদ কোথায় আছে? এই যে কত? 10,000 টাকা। এইটা অন্তর্গত হবে না। আরেকটা অন্তর্গত হবে না, সমাপনী মজুত পণ্য কত? 20,000 টাকা। টোটাল কত? 31,000 টাকা আমার কোথায়? রেওয়া মিলে অন্তর্গত হবে না। তো এটা একটা গড় করব, বিবরণ টাকা টাকা দিয়ে আমরা লিখে দিব, পারবো না? গুড। এরপরে খতে কি বলছে দেখো, রেওয়া মিল কিন্তু অত্যন্তই সহজ, আমরা করি না যে। উপযুক্ত তথ্যাদি ব্যবহার করে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ, চলতি সম্পদ আর কি? চলতি দায়। আচ্ছা, চলতি সম্পদ আর চলতি দায়গুলো আমরা একটু জান ভাই। চলতি সম্পদ মানে কোনগুলা? যেগুলা 1 বছরের ভিতরে, ঠিক আছে, লেনদেনটা সংগঠিত হয়, এগুলো হচ্ছে চলতি। আর দায়টাও সেম, 1 বছরের ভিতরে যে লেনদেনগুলো সংগঠিত হয় এগুলো বলে কি? চলতি। তাহলে চলতি সম্পদ আর চলতি দায়গুলো কি বের করবে? এটা অনেকটা কোথায়? 4 অধ্যায় ভিত্তিক, ঠিক আছে না স্যার? আচ্ছা, চলতি সম্পদ আর চলতি দায়গুলো যদি আমরা বের করি, আগে সম্পদগুলোতে যাই। সম্পদগুলো দেখো, আমি একটু বলি। এখানে বলছে প্রথমে ছিল আমাদের ক্রয়। ক্রয় কত? 40,000 টাকা। ক্রয় 40,000 টাকা, এটা হিউজ অ্যামাউন্ট, তাই না? আমাকে বলছে চলতি সম্পদ আর দায়। ক্রয় কি? সম্পদ, দায় এটা তো ক্রয়, এটা ব্যয়, এটা কি? ব্যয়। এটা দায়ও না, এটা কিন্তু দায়ও না, সম্পদও না, ঠিক আছে? আচ্ছা, যদি এরপরে যদি যাই আমরা প্রাপ্য বিল। আচ্ছা, যে বিলটা আমি প্রাপ্য মানে পাবো, আচ্ছা যেটা পাবো এটা দেনাদার না? প্রাপ্য মানে কি স্যার বলেন? প্রাপ্য মানে দেনাদার। আচ্ছা, প্রাপ্য মানে যেহেতু দেনাদার, তার মানে দেনাদার এক প্রকার সম্পদ। তাহলে প্রাপ্য বিল কত? 10,000 টাকা। টাকার পরিমাণ কম না? তারপরে এটা হচ্ছে চলতি সম্পদ। দেনাদার এমন চলতি সম্পদ। আমরা আর্থিক বিবরণী করছি না, দেনাদার কোথায় বসে? চলতি সম্পদ, ওইটা এখানে কাজে লাগবে। আচ্ছা, এরপরে ক্রয় খতিয়ানের জের। ক্রয় খতিয়ানের জের এটা হচ্ছে চলতি সম্পদের চলতি দায়। এটা কি? চলতি মনে রাখবা, ঠিক আছে? নাহলে যদি না জেনে থাকো তাহলে এটা মুখস্থ রাখো। চলতি ক্রয় খতিয়ানের যে জেরটা, এটা এক প্রকার দায়। কারণ তুমি যে ক্রয়গুলো করো বা টোটাল ক্রয়, এটা পাওনাদার তোমার কাছে পাবে না, তাহলে এটা কি? ক্রয় কিন্তু তুমি সাময়িক সময়ের জন্য করো, ঠিক আছে, বছর ভিত্তিক করো। তো এমনটা না যে বছরের পর বছর করবা। ক্রয় করো আর পাওনাদারকে টাকা কিন্তু তোমাকে বুঝিয়ে দিয়ে দিতে হবে, তাই না? তাহলে ক্রয়, টোটাল ক্রয়ের যে জেটটা, এটা কি হবে? এটা একটা চলতি দায় হবে, ঠিক আছে? এরপরে যেটা বলতেছে, এরপরে তোমার আছে, তোমার দেখি তো, আমরা সিরিয়ালে যাই। বিজ্ঞাপন কত? 5,000 টাকা, এটা তো ব্যয়, ব্যয়টা ধরা যাবে না। মূলধন কত? 70,000 টাকা, এটাও মূলধন, এটা ধরা যাবে না। আমরা শুধু চলতি সম্পদ আর চলতি দায় বের করতে বলছি। প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য কি? এটা এটাও ব্যয়, এটাও একটা ব্যয়, এটা কিন্তু আমরা ধরবো না। 10% বন্ধকি ঋণ, এটা তো একটা, এটা তো চলতি দায় না? না, এটা 10,000 টাকা বলছে। আচ্ছা যাই হোক, এরপরও বন্ধকি ঋণ, এটা কি? দীর্ঘমেয়াদী দায়। এটা কি যায়? দীর্ঘমেয়াদী, এটা চলতি দায় না। কারণ আমরা জানি যে এত পার্সেন্ট বন্ধকি ঋণ যাই আসুক, এগুলো কি? দীর্ঘমেয়াদী দায়। এরপরে সমাপনী মজুত পণ্য তো আসেই না, আসে না। এরপরেও দেখো এখানে কি আছে? বকেয়া বেতন কত? বকেয়া বেতন, এটা আর্থিক বিবরণীতে কোথায় বসে? চলতি দায়ে। তাহলে আর্থিক বিবরণী গড়গুলো মুখস্থ রাখা দরকার ছিল না? অবশ্যই দরকার ছিল, ঠিক আছে? দেখো, এক কাজে দুই কাজ হয়ে যেত। তাহলে বকেয়া বেতন কি? এটা চলতি দায়। বিক্রয় কত? 80,000 টাকা। আমি মিন্নাজারা বারবার বলছি গড়গুলো মুখস্থ করে ফেলো, গড়গুলো মুখস্থ করে ফেলো। আর্থিক বিবরণী সবচেয়ে সহজ। বিক্রয় 80,000 টাকা, বিক্রয় তো আসবে না। বিক্রয় আসবে? বিক্রয় একটা আয়। বিক্রয় কি? একটা আয়। প্রারম্ভিক হাতে নগদ তো আসেই না।
অগ্রিম ভাড়া দেওয়া হয়েছে। অগ্রিম কি মনে রাখবা, তুমি যদি অগ্রিম কিছু দিয়ে দাও, আমি যদি এখন অগ্রিম 1 মাসের বাসা ভাড়া দিয়ে দিই, আমার কাছে পরের মাসে চাইবে, ওটা ওনার কাছে আমার কাছে জমা না, মানে ওনার কাছে আমার টাকাটা জমা না, তাহলে এটা কি হচ্ছে, আমার ওনার কাছে আমার সম্পদ, ওনার কাছে আমার কি সম্পদ। দ্যাটস মিন এটাও কি একটা চলতি সম্পদ, এটা 1 বছরের ভিতরে সংগঠিত হয়। তাহলে যে ভাড়াটা, এটা কি হবে, একটা চলতি সম্পদ। 10% বিনিয়োগ, বিনিয়োগ তো আসবে না, বিনিয়োগ মানে কি সম্পদ, বিনিয়োগ মানে কি স্থায়ী সম্পদ, মানে স্থায়ী সম্পদের মতো। এই যে বিনিয়োগ আছে না, আর্থিক বিনিয়োগ আলাদা, এটা চলতি সম্পদ না, চলতি সম্পদ বা চলতি দায় না। ব্যাংকে জমা, ব্যাংক জমা কিন্তু আবার চলতি সম্পদ, জানো তো আর্থিক বিবরণীতে ছিল। চলতি সম্পদের লিস্টটা তোমাকে মুখস্থ করতে হবে, যে ব্যাংক জমা কি চলতি সম্পদ। শেষ কিন্তু, আর কিছু আছে? তো চলতি দায়গুলো আমি একটু আনসারটা তোমাদের দেখাই। এই যে এইভাবে আলাদা করে লিখবা, চলতি সম্পদগুলো এবং কি চলতি দায়গুলো আলাদা করে লিখে, এই যে এটা মোট কত টাকা, এটা মোট কত টাকা, এটা তুমি টোটাল তুলে ধরবা। এই যে এটা 90,000, এটা কত 40,000, এখানে আর কিছু করতে হয় না। আচ্ছা, আমরা এরপরে চলো গ নাম্বারটা দেখি। গতে কি বলছে, মৌচাক ট্রেডার্সের একটি রেওমিল প্রস্তুত করো। মৌচাক ট্রেডার্সের একটা রেওমিল, রেওমিল মানে কোনটা, এই ডেবিট ক্রেডিট, তাই তো, আর তো কিছু না। চলো আমরা একটু দেখি, ফার্স্ট একদম সিরিয়াল থেকে আসবো। রেওমিলের গড় তো আমরা জানি, রেওমিলের গড়টা হচ্ছে যে এই মোতাবেক, এরকম, এই যে এরকম। তাহলে এরকম যদি যাই, যে আমরা হিসাবের নাম দিব ডেবিট টাকা ক্রেডিট টাকা। আচ্ছা, আমরা ওইখান থেকে দেখি কোনটা কোনটা আসবে কোন দিক দিয়ে, এখানে দেখি আমরা করলে বেটার হবে। এখানে দেখো ক্রয় কত, ফার্স্ট 40,000 টাকা। 40,000 টাকা ডেবিট না ক্রেডিট? কেন, এটা হচ্ছে ব্যয়। আমরা জানি সকল প্রকার ব্যয় কি একটা ডেবিটে বসে। এরপর দ্বিতীয়ত আছে প্রাপ্য বিল। প্রাপ্য বিল কি এক প্রকার সম্পদ, সম্পদ কোন দিতে হবে, প্রাপ্য, এটা ডেবিটে হবে। আমরা জানি সকল প্রকার সম্পদ কোথায়, ডেবিটে। এরপরে এই যে ক্রয় খতিয়ানের জের, সিরিয়ালে যাও, ক্রয় খতিয়ানের জের কি হবে, এটা ক্রেডিটই হবে। এটা পাওনাদার না, পাওনাদার কোন দিক দিয়ে যাবে, এমনি পাওনাদার কোন দিক দিয়ে হয়, ক্রেডিট, এই ক্রেডিটের দিকেই হবে। বিজ্ঞাপন এক প্রকার ব্যয়, ব্যয় কোন দিক দিয়ে হবে, ডেবিটে, ব্যয় কোন দিক দিয়ে হবে, মূলধন আমরা জানি সবসময় কোথায় হয়, ক্রেডিট। আমরা জানি না স্যার প্রারম্ভিক মজুত পণ্য কি হয়, ব্যয়, তাই এটা হবে ডেবিট। এই প্রারম্ভিক মজুত পণ্য কোথায় হবে, ডেবিট হবে। গুড। 10% বন্ধকি ঋণ, বন্ধকি ঋণ হবে, যত প্রকার ঋণ আছে মানে দায় আছে, সকল দায় হচ্ছে ক্রেডিট। এরপরে দেখো তোমার সমাপনী মজুত পণ্য তো হবেই না, হবে, হবে না। এরপরে বলছো তোমার বকেয়া বেতন, বকেয়া বেতন কি এক প্রকার দায়, দায় কোন দিক দিয়ে, ক্রেডিট। গুড। এরপরে বলছে বিক্রয়, বিক্রয় কিন্তু আয়, আয়ও কিন্তু ক্রেডিট, জানি আমরা, ব্যয় ডেবিট আর আয় কি ক্রেডিট। এরপরে বলছে প্রারম্ভিক হাতে নগদ কিন্তু আসে না। অগ্রিম ভাড়া 10,000 টাকা, অগ্রিম মানে কি সম্পদ, আর সম্পদ মানে কি ডেবিট। 10% বিনিয়োগ, বিনিয়োগ মানে সম্পদ, সম্পদ মানে কি ডেবিট। ব্যাংক জমা, ব্যাংক জমা মানে চলতি সম্পদ, সম্পদ মানে কোথায়, ডেবিট। আচ্ছা, এই যে আমরা করলাম, কাজ কিন্তু শেষ। বসানোর পরে কাজ কিন্তু, তোমরা অনেকে বলে স্যার আমরা রেওমিল করবো না, রেওমিল করে, আমি তো দেখি রেওমিলের মার্কটা তোমার শর্টকাটে আসতেছে। আমি যদি লক্ষ্য করি রেওমিলের মার্কটা তোমার শর্টকাটে আসতেছে, এটা করতে চায় না মাহিরা, অনেকে আমি দেখছি এগুলোতে অনীহা করে। ওয়াই, আমি রিজনটা খুঁজে পাই না। আচ্ছা তাকাও, এটা হচ্ছে কত, ময়মনসিংহ বোর্ড 2024-এর কত নং রেওমিলটা। আচ্ছা, এখন এর আগেরটা করছি কোথায়, ঢাকা বোর্ডের না, ঢাকা বোর্ড 2024। আচ্ছা, এখানে একটা রেওমিল দেওয়া, সরি হ্যাঁ একটা রেওমিল দেওয়া, কেমন। আচ্ছা, এখানে প্রশ্নগুলো উপরে, আমরা একটু প্রশ্নটা দেখি প্রথমে কি বলছে। রহমান এন্টারপ্রাইজের রেওমিল মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না, তার পরিমাণ, ওই যে কোনটা কোনটা অন্তর্ভুক্ত হয় না এটা আমরা বের করব। আচ্ছা, কি কি অন্তর্ভুক্ত হবে না, চলো আমরা দেখি। এখানে যদি আমরা যাই, স্যার লক্ষ্য করি এখানে কোনটা কোনটা অন্তর্গত হবে না। আমরা তো জানি সমাপনী মজুত পণ্য অন্তর্গত হয় না, আর প্রারম্ভিক হাতে নগদ অথবা প্রারম্ভিক ব্যাংক জমা এগুলা অন্তর্গত হয় না। তাহলে আমরা যদি এখানে দেখি, সিরিয়ালে যাই, এই যে সমাপনী মজুত পণ্য এটা অন্তর্গত হবে না, তার মানে পাইলাম কত, 22,000 টাকা। আবার যদি যাই, এই যে ব্যাংক উদ্ধৃত কত, 1/1/2020, 1/1 মানে কত, যেটা 1 মাস, 1 মাস মানে জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 1 তারিখের প্রারম্ভিক ব্যাংক জমা এবং প্রারম্ভিক হাতে নগদ এগুলা বসবে না, আর বাকি সব কিছু বসবে। তাহলে এই দুইটা টাকার কী করব, যোগ করে দিব। ঠিক আছে স্যার, বুঝতে পারি। আগেরটার মতো বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। নেক্সটের ইয়েটা কি, নেক্সট প্রশ্নটা করতেছে তোমার উপযুক্ত তথ্যের আলোকে রহমান এন্টারপ্রাইজের রেওমিল প্রস্তুত করে, এখানে সরাসরি রেওমিল বলছে খতে। ঠিক আছে,
চলো আমরা রেওয়ামিল প্রস্তুত করি। রেওয়ামিল মানে কোনটা ডেবিট কোনটা কি ক্রেডিট, খালি আমরা এগুলোই তো দেখবো, আর তো কিছু না। চলো ফার্স্টে চাই মূলধন কোন দিকে ক্রেডিট। এবার আসো ক্রয় কোন দিকে ডেবিট, গুড। বিক্রয় ক্রেডিট। প্রাপ্ত বাড়া, প্রাপ্ত মানে যে বাড়াটা আমি প্রাপ্ত পেয়েছি, আয় আয় হয়ে গেছে। প্রাপ্য আর প্রাপ্তের ভিতরে পার্থক্য আছে। প্রাপ্য মানে টাকাটা পাবো দেনাদার, আর প্রাপ্ত মানে টাকাটা অলরেডি আমি পেয়ে গিয়েছি। এরপর বলছে সমমানে মজুত পণ্য আসবে না, ব্যাংক উদ্ধৃত আসবে না। দেনাদার কি সম্পদ, দেনাদার কি সম্পদ। পাওনাদার কি ক্রেডিট। দায় আয়কর, আয়কর কোন দিক দিয়ে বলো আয়কর একটা ব্যয়, ওই যে পরিচালন ব্যয়ে বসে না, না কোথায় বসে আয়কর একটা উত্তোলন না, তো এটা কি একটা, এটা এক প্রকার ব্যয় তো বসে। এটা কি হবে একটা মানে সকল প্রকার সকল প্রকার উত্তোলন কোন দিক দিয়ে বসে ডেবিট দিকে বসে, মনে রাখবা। তাহলে আয়কর তোমার বসবে কোথায় ডেবিট দিকে, এগুলো একটু মুখস্থ রাখতে হবে কিছু কিছু। ইজারা সম্পত্তি, এটা তো সম্পত্তি কোন দিক দিয়ে যাবে ডেবিট দিক। এবার বলো এই যে ব্যাংক জমা 31,000টা আসবে, এক একটা আসে না। 31,000 দ্বারা ব্যাংক জমা এটা একটা সম্পদ, সম্পদ বসবে। এরপর হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, এটা তো ব্যয়, ব্যয় কি ডেবিট। আসবাবপত্র কি সম্পদ ডেবিট। বিনিয়োগ কি সম্পদ ডেবিট। লভ্যাংশ প্রাপ্তি এটা কি আয়, লভ্যাংশ প্রাপ্তি যেটা এটা কি আয়। আয় সবসময় কোন দিক দিয়ে হবে ক্রেডিট পাশে হবে। আর প্রাপ্ত বার্তা, যে বার্তাটা তুমি পেয়েছো এটাও তো আয়। প্রাপ্ত বার্তা যেটা পেয়েছো এটা কি আয়, মানে ছোটো ছোটো যে ইয়াগুলো পাও প্রাপ্ত, ঠিক আছে। প্রাপ্ত বা প্রাপ্তি যে ছোটো ছোটোগুলো যেগুলো পাও এগুলো কি তোমাকে, এগুলো এক প্রকার আয়, এগুলো কি এক প্রকার আয়। একটু আগে জানি একটা আয় কোথায় পেয়েছি, যে প্রাপ্ত বাড়া, এটা আয় ছিল না, এটা আয় ছিল তো। তো এরকম প্রাপ্ত যাই প্রাপ্ত এই সব কিছু কি আয়, আয়গুলো কই দিবা প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বার্তা, প্রাপ্ত লভ্যাংশ, প্রাপ্ত বাড়া সবগুলো কি ক্রেডিট, সবগুলোই কি ক্রেডিট। মনে রাখবে সকল প্রকার প্রাপ্ত কি ক্রেডিট। রপ্তানি শুল্ক ব্যয়, রপ্তানি শুল্ক কি ব্যয় ডেবিট। সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি কি আসবে কোথায় আসবে ক্রেডিটে আসবে। সাধারণ সঞ্চিতি কোথায় ক্রেডিটে আসবে। আচ্ছা এই সাধারণ সঞ্চিতিগুলো কিন্তু মনে রাখবা। আর একটা কথা মনে রাখবা, দেনাদার কোন দিক দিয়ে ডেবিট। দেনাদারের সাথে যে সঞ্চিতিগুলো হয় এগুলো কি হবে ক্রেডিট। পাওনাদার কোথায় ক্রেডিট। পাওনাদারের সাথে যে সঞ্চিতিগুলো হবে এগুলো কি ডেবিট। বিক্রয় কি ক্রেডিট। আর বিক্রয়ের সাথে যদি বিক্রয় ফেরত আসে আনতে পারে তো এগুলো আসবে কি ডেবিট। আর ক্রয় কি ডেবিট। ক্রয়ের সাথে ক্রয় ফেরত আসলে কোথায় ক্রেডিট। এগুলো একটু মাথায় রাখবা, এগুলো হালকা করে একটু পড়লে তো হয়। শেষ কিন্তু রেওয়া মিলেও শেষ। ওকে আনসারটা যে দেখে নিবা তোমরা, এই যে আনসারটা, ঠিক আছে স্যার। আচ্ছা এরপরটাতে যদি যাই, এরপরের প্রশ্ন কি বলছে, বলছে উপযুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। দেখো মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা আমরা কি জানি মুনাফা জাতীয় আয় মানে হচ্ছে, আয় ব্যয় হচ্ছে এক বছরের ভিতরে সংগঠিত লেনদেনগুলোকে বোঝায়। এক বছরের ভিতরে যে লেনদেনগুলো এক বছরের ভিতর হয়, আমি বলছি না স্যার। চলো আমরা দেখি কোনগুলো মুনাফা জাতীয় আয় হয়, কোনগুলো মুনাফা জাতীয় কী হয় ব্যয় হয়। আমরা এখানে একটু যাই, এক বছরের ভিতরে কোনগুলো সংগঠিত। আগে আমরা মুনাফা জাতীয় আয় আর ব্যয়টা বের করি। মুনাফা জাতীয় আয়, এখানে যদি আমরা যাই মূলধন তো আসবে না, মূলধন আসবে এক বছরের ভিতর না। এটা ক্রয় কিন্তু এক বছরের ভিতর হয়। এটা আয় নাকি ব্যয় বলো ব্যয়। হ্যাঁ এটা ব্যয় লিখে দেবো, এক পাশে কি ব্যয় লিখে দেবো সিরিয়ালে। বিক্রয় কি এক বছরের ভিতরে হয়, মানে মাসে মাসে কয়দিন পর পর ক্রয় করতে হয়। এটা আয়, এটা কি আয়। এটা ব্যয়, এটা কি আয়। এরপরে প্রাপ্ত বাড়া, প্রাপ্ত বাড়া তো আমি যখন তখন পেতে পারি, এটা আয়। এটা কি এটা আবার আয়। এরপরে সমপরিণত কাটা, এটাও কি কাটা। দেনাদার তো স্থায়ী সম্পদ, দেনাদার কি চলতি সম্পদ, দেনাদার হচ্ছে কি দেনাদার একটা চলতি সম্পদ, কিন্তু এটা তো আয় না, এটাকে আয়, এটা তো সম্পদ। আমরা তো আয়ের কথা বলছে, আয় আর ব্যয়। পাওনাদার কি দায়, পাওনাদারও আসবে না। আয়কর, আয়কর এক প্রকার উত্তোলন, এটাও কি আসবে না। ইজারা সম্পদ, এটা তো সম্পদ। আমরা বলছি আয় আর ব্যয়। ব্যাংক জমা এটা কি সম্পদ, ব্যাংক জমা এটা কি সম্পদ। আমাকে শুধু আয় ব্যয় বের করতে হবে, আয় ব্যয়, ঠিক আছে। এরপরে প্রারম্ভিক মজুত পণ্য, হ্যাঁ প্রারম্ভিক মজুত পণ্য এটা কি পণ্য ক্রয় এক প্রকার, ঠিক আছে। এটা এক প্রকার ব্যয়, এটা কি ব্যয়। এটা আমরা দিব ব্যয়ে, এটা কোথায় দিব ব্যয়ে। এরপর আসবাবপত্র, এটা তো সম্পদ। বিনিয়োগ, এটা কি এক প্রকার সম্পদ। লভ্যাংশ প্রাপ্তি, যে টুকি টাকায় পায়, কমিশন পায়, লভ্যাংশ পায়, এটা কিন্তু আয়। এটা কি আয়। এটা আমরা লিখবো কোথায় আয়। এটা কোথায় লিখবো প্রাপ্ত বার্তা, তুমি যে বার্তাটা পেয়েছো এটাও তো একটা আয়। এটা একটা আয় না স্যার, এটাও একটা আয়। রপ্তানি শুল্ক, আছে রপ্তানি করতে যে শুল্কটা দিয়েছো এটা কি ব্যয়, এটা কি এটা ব্যয়।
এরপরে হচ্ছে তোমার সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি আসবে কেন? এটা তো দায় একটা। সাধারণ সঞ্চিতি কি দায়? এটা আসবে না। তাহলে আয় ব্যয়গুলো পেয়েছো স্যার? এই আয় আর ব্যয়গুলো শুধু লিখলেই হবে যে কোনগুলো মুনাফা জাতীয় আয়, কোনগুলো কি মুনাফা জাতীয় ব্যয়। মনে থাকবে তো? তো মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো কিন্তু সহজেই পাওয়া যায়। মানে তোমার যে লেনদেনগুলো সংগৃহীত হয়, সম্পদ ধরা যাবে না, দায় ধরা যাবে না। বলো সম্পদ আর দায় ব্যতীত যেগুলো তোমার কি স্বল্প সময়ের জন্য স্বল্প টাকায় যেগুলো কি যে লেনদেনগুলো সংগঠিত হয় সেগুলোই কি তোমার মুনাফা জাতীয় আয় ব্যয়। ক্লিয়ার? সহজই তো, এগুলো প্রচুর প্র্যাকটিস করবো, প্রচুর প্র্যাকটিস করে দেখবে ইনশাল্লাহ ক্লিয়ার। ওকে, এই আনসারটা একটু দেখে রাখো, এই যে আনসারটা, ঠিক আছে? এই আনসারটা ছিল। ওকে, তাহলে শেষ, আর করাচ্ছি না। তোমরা একটা হোমওয়ার্ক নাও। এই 24 করছো না? 23 দিব কেন? আচ্ছা, একটা কাজ করো, 2023-এর যত বোর্ডে যতগুলো রেওয়া মিল আছে, রেওয়া এইভাবে করলে হবে না কিন্তু, খালি এগুলো করলে হবে, কারণ তোমার তো রেওয়া মিল বুঝতে হবে। আমার কথা বোঝো নাই? হ্যাঁ দিলাম তো, 2023-এরগুলো করবা। আমি বললাম কি, তুমি এইগুলো করে মুখস্থ করে ফেললে তো লাভ নাই। তোমাকে চলতি সম্পদ বসানো সিস্টেমটা জানতে হবে, চলতি দায়ে কী কী। তোমার মেইন কাজ দিবে, আমি আবার বলতেছি, তুমি লিস্ট মুখস্থ করো যে আয় কেমনে বের করে, ব্যয় কেমনে বের করে, ঠিক আছে? কোনগুলো আয়, কোনগুলো ব্যয়, কোনগুলো চলতি সম্পদ, কোনটা স্থায়ী সম্পদ, এগুলো তুমি মুখস্থ করো। এগুলো যদি তুমি এইখান থেকে ধরো, এখন এখানে আমি চলতি সম্পদ পেয়েছি, চলতি সম্পদ খোঁজার জন্য আমি কই যাব? আর্থিক বিবরণের লিস্টটা আছে, আর্থিক বিবরণের লিস্টটা আমি মুখস্থ করে ফেলবো। চলতি দায় আর্থিক বিবরণের লিস্টটা আমি মুখস্থ করে ফেলবো, পারবো না? আবার আয় ব্যয়ের জন্য কই যাব? ওই 4 অধ্যায়ের আয় ব্যয়গুলো আমরা খুঁজে দেখবো যে কোনগুলো আয় কোনগুলো ব্যয়, আমরা একটু খুঁজে খুঁজে দেখি। এখানেও প্র্যাকটিস করব। কথা ক্লিয়ার? আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি তাহলে রেওয়া আমরা ফুল মার্কটা আমরা পাবো। ঠিক আছে স্যার? ওকে, অ্যাকাউন্টিং এই পর্যন্তই। এরপর